চট্টগ্রামের উন্মুক্ত খাল নালাগুলো যেন মৃত্যু ফাঁদ। সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা, ঘটছে প্রাণহানি, উদ্বিগ্ন নগরবাসী। রোহিঙ্গা ক্যাম্পের দূষিত বর্জ্যে নষ্ট হচ্ছে কৃষি জমি, সমাধানে নেই কোনো উদ্যোগ, বারবার তাগাদা দিলেও মিলছে না সমাধান। আমদানি বন্ধের প্রভাবে চালের দাম বৃদ্ধির আশঙ্কা, দাম বেড়েছে নাজিরশাইল এবং মিনিকেটের, বাজারে বাড়তে শুরু করেছে মশলার দাম। এবং 7 জেলায় মৃদু ও মাঝারি তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে আরও 2 দিন। আরও কয়েকদিন প্রচণ্ড গরমে চুয়াডাঙ্গায় জনজীবনে দুর্ভোগ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ ভ্যাটিকান সিটিতে পোপের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এর আগে 4 দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় যান প্রধান উপদেষ্টা। তিনি দোহা থেকে সরাসরি রোমে যান। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা 6:20 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি রোমের মাটিতে অবতরণ করে। প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তার কাজের প্রশংসাও করতেন। বন্দর নগরীর চট্টগ্রামের উন্মুক্ত খাল নালাগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ। সামান্য বৃষ্টি হলেই এতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ঘটে প্রাণহানির মতো ঘটনা। গত 5 বছরে এসব নালায় পড়ে প্রাণ গেছে অন্তত 9 জনের। তবুও কর্তৃপক্ষের টনক না নড়ায় উদ্বিগ্ন নগরবাসী। চট্টগ্রাম থেকে সঞ্জয় চৌধুরীর ক্যামেরায় সুমন কুমার দের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম নগর যেন এক আজব শহর। জনদুর্ভোগ কমানোর গ্যারাকলে পদে পদে যেন মৃত্যু ফাঁদ। 55 বছর বয়সী সালেহ আহমেদ থেকে 6 মাসের শিশু মেহেরিশও বাদ যায়নি এই ফাঁদের কবল থেকে। নগরবাসীর অভিযোগ, অধিকাংশ খালের 2 পাশে নিরাপত্তা বেষ্টনী এবং নালার উপর স্ল্যাব না থাকায় খাল নালাগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টির মধ্যে একটা শিশু, অবুঝ বাচ্চা, 2 বছর 2.5 বছরের বাচ্চা খালে পড়ে মারা গেছে। কারণ এখানে পর্যাপ্ত কোনো প্ল্যানিং করে কাজ করা হচ্ছে না। হালকা বৃষ্টি হলে এদিকে একবার পানি লেভেল আর এদিকে হাঁটাই যায় না। রাস্তা যদি আগে দিত তাহলে এত বড় দুর্ঘটনা হতো না। আমরা এই একটা নবদাসী থেকে আমাদের মাছটাকে হারাতাম না। এটা না দিয়ে যদি ফাঁকা করে দিত, বহুত আগ থেকে একটা ডিসিশন নিত, তাহলে এরকম একটা দুর্ঘটনা হতো না। আর দুর্ঘটনা আজকে না, আরো অনেকদিন থেকে এরকম বিপদ হয়ে আসতেছে। সিটি কর্পোরেশনের অধীন এইসব খাল নালায় নিরাপত্তা বেষ্টনী না দিলে দুর্ঘটনা আরো বাড়বে বলে মনে করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী। সিটি কর্পোরেশনকে আমরা একটা অনুরোধ করছি, মেয়র সাহেবও কিন্তু এটা ব্যাপারে খুবই আন্তরিক, উনিও এই কার্যব্যবস্থা নেবে। হয়তো এই 2-3 মাসের মধ্যে এই সমস্ত এরিয়ায় কিন্তু প্রোটেক্ট মেজারটা নিতে হবে, কারণ পুরো বর্ষার টাইমটা কিন্তু রয়ে গিয়েছে। চট্টগ্রামের সিটি মেয়র জানালেন, নগরীর 36টি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বাকি একটি খালের কাজ করছে সিটি কর্পোরেশন। প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে চলেছে। শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলেও আশা জানালেন তিনি। কোথায় স্ল্যাব নেই, কোথায় ম্যানহোলের ঢাকনা নেই, এই রিপোর্ট অনুযায়ী দ্রুত প্রত্যেকটা ওয়ার্ডে ম্যানহোলের ঢাকনা এবং স্ল্যাবগুলো লাগিয়ে দেওয়া হবে। এবং যেসব নালা এবং খাল রিস্কি আছে, উন্মুক্ত আছে, সেখানে প্রিভেন্টিভ মেজার্স হিসাবে যদি টেম্পোরারি বেসিস হয়, সেখানে আমরা ব্যাম্বো দিয়ে সেটাকে আমরা প্রিভেন্ট করব। খালে পড়ে মৃত্যুর ঘটনাকে নাগরিক অধিকারের প্রতি অবজ্ঞা উল্লেখ করে এটি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাইলেন এই মানবাধিকার কর্মী। সামান্য বৃষ্টিতে পানি উঠে যাচ্ছে আর সেখানে মানুষ ডুবে মারা যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে। এগুলো তো নাগরিক অধিকারের প্রতি চরম একটা অবজ্ঞা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গত কয়েকদিনে বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের ফেলা দূষিত বর্জ্যের নিচে পড়ে নষ্ট হচ্ছে কৃষি জমি। কৃষকদের দাবি, কয়েক বছর ধরে এই সমস্যা থাকলেও সমাধানে নেই কোনো উদ্যোগ। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও মিলছে না সমাধান, বললেন স্থানীয় প্রতিনিধি। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান।
গত কয়েকদিনের কালবৈশাখী বৃষ্টির কারণে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লম্বাশিয়া এলাকায় বিপুল পরিমাণ জমির বোরো ধান বর্জ্যের নিচে পড়ে আছে। ধান ক্ষেতের উপর এমন বর্জ্যের স্তূপ দেখি বোঝা যাচ্ছে কতটা ক্ষতি হয়েছে কৃষকদের। এ অঞ্চলের প্রায় সব ধান ক্ষেতেরই বর্তমান চিত্র এমন। বৃষ্টির স্রোতে ভেসে আসা রোহিঙ্গা ক্যাম্পের দূষিত বর্জ্য ও প্লাস্টিক উপকরণে নিমেষেই শেষ হয়ে গেছে কৃষকদের লালিত স্বপ্ন। অভিযোগ করলেন রোহিঙ্গা আসার পর থেকেই এমন ক্ষতির মুখে পড়ছেন তারা। রোহিঙ্গা আসার পরবর্তী সময় থেকে আমরা হোস্ট কমিউনিটি যারা আছি আমার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। রোহিঙ্গা ক্যাম্প থেকে ময়লা আবর্জনা এসে আমাদের ফসলি জমি নষ্ট হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। বজ্র আসার কারণে আজকে আমাদের প্রায় ১০০ শতক একরের উপর জায়গা নষ্ট হয়ে গেছে, যেগুলো ভবিষ্যতে আমাদের চাষাবাদ করতে কষ্ট হবে। রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যের সমস্যা গত ৭ বছরের উল্লেখ করে ইউপি সদস্য বললেন, এ সমস্যা নিয়ে বিভিন্ন দফতরে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা মেলেনি। রোহিঙ্গা ক্যাম্পে যে বর্জ্যগুলো এসে আমাদের স্থানীয় যে কৃষি জমি সেগুলো নষ্ট হচ্ছে। ইতিমধ্যে ৫-৬ বছর ধরে এই বিষয়টা আমরা বিভিন্ন দপ্তরে বিভিন্ন মিডিয়াতে আমরা তুলে ধরেছিলাম, কিন্তু এটির কোনো সুরাহা আমরা দেখিনি। রোহিঙ্গাদের অভ্যাসগত কারণ ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনা করা চ্যালেঞ্জিং বলে জানালেন শরণার্থী প্রত্যাবাসন কমিশনের এই কর্মকর্তা। সাংস্কৃতিকগতভাবে মানুষের অভ্যাসগত কারণে অনেক মানুষ পলিথিন ব্যবহারের ক্ষেত্রে কিংবা প্লাস্টিক বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে এবং যত্রতত্র ফেলার ক্ষেত্রে সচেতন না। লোকসংখ্যার আধিক্যের কারণে এটি আসলে নিয়ন্ত্রণ করাটা এবং এটি ম্যানেজ করাটা একটি বড় চ্যালেঞ্জের বিষয়টা অস্বীকার করে। দ্রুত রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতের প্রভাব খুব ভয়াবহ হতে পারে বলে মনে করছেন সচেতন মহল। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আমদানি বন্ধের প্রভাবে চালের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বাজারে। নাজিরশাইল এবং মিনিকেটের দাম ইতোমধ্যেই ৫ থেকে ৭ টাকা বেড়ে গেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের। কোরবানি ঈদের বেশ আগে থেকেই বাড়তে শুরু করেছে মশলার দাম। অনেকটা স্থিতিশীল আছে মাছ, মাংস এবং সবজির বাজার। দর্শক, এবার বাজার পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, কেমন দেখছেন বাজার পরিস্থিতি, আমাদের জানান। কাজীডেরি কাঁচা বাজারে রয়েছি। আমরা সকাল থেকে বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছি। আসলে চট্টগ্রামের সবজির দাম কিন্তু গত সপ্তাহের দামে বেশিরভাগ পণ্য বিক্রি করা হচ্ছে। ব্রয়লার মুরগি এবং গরুর মাংসের দাম কিছুটা কমেছে এবং মাছের দাম, যেহেতু সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা থাকার কারণে পুকুরের মাছ কিছুটা দাম বেড়েছে। আমি যদি কয়েকটি পণ্য অর্থাৎ সবজির দাম আপনাকে বলি, অর্থাৎ গত সপ্তাহে ৮০ টাকা করে বিক্রি করা হয়েছিল বেগুন, সেই বেগুন এই সপ্তাহে ৮০ টাকা করে বিক্রি করা হচ্ছে। কাঁকরোল বিক্রি করা হচ্ছে আপনার ১২০ টাকা করে। আর শসা দেখতে পাচ্ছি, শসা বিক্রি করা হচ্ছে ৮০ টাকা করে। বরবটি বিক্রি করা হচ্ছে ৮০ টাকা। ভেন্ডি বিক্রি করা হচ্ছে ৮০ টাকা করে। আর আলুর দাম কিন্তু আগের দামেই বিক্রি করা হচ্ছে ৩০ টাকা। টমেটো বিক্রি করা হচ্ছে ৪০ টাকা। তিত করলা বিক্রি করা হচ্ছে ১০০ টাকা করে। আর কাঁচামরিচের দাম বেড়েছে, কাঁচামরিচ কিন্তু ৮০ টাকা করে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম যে কমেছে ১৭৫ টাকা ১৮০ টাকা বিক্রি করা হচ্ছে। আর সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকা করে। আর গরুর মাংস রয়েছে, গরুর মাংস বিক্রি করা হচ্ছে ৮০০ টাকা এবং ৮৫০ টাকা। অন্যদিকে যদি ডিমের দাম বলি, ডিমের দামও কমেছে, ১১৫ টাকা ১২০ টাকা ডজন বিক্রি করা হচ্ছে। আর অন্যদিকে যদি পেঁয়াজ এবং রসুনের দাম কিন্তু বাড়তে শুরু করেছে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন গত কয়েকদিনে কিন্তু যে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। আর এখানকার যারা আসলে ক্রেতারা রয়েছে, সবজির দাম মোটামুটি এই ১০০ টাকার নিচে রয়েছে। তারপরেও যারা সাধারণ মানুষ রয়েছে, স্বল্প আয়ের মানুষ, তারা বলছেন আসলে ৮০ টাকা ১০০ টাকা করে যে সবজি কিনে খাওয়ার মতো কিন্তু তাদের তৌফিক নেই। এবং তারা বলছেন যে তারা স্বল্প আয়ের মানুষ, যে বেতন সেই বেতন কিন্তু বাড়েনি। বাজারের যে দ্রব্যমূল্য দিন দিন বাড়ছে, সেটা আসলে তারা খুব দুশ্চিন্তায় পড়েছে। তারা বলছেন যারা
বাজার তদারকি সংস্থা রয়েছে, তারা যদি সঠিকভাবে বাজার মনিটর হয়, যদি দ্রব্যমূল্য দাম যদি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, আসলে মানুষ খুব সুন্দর করে চলতে পারবে। তো বাজার মনিটরিংটা যেন সঠিকভাবে করা হয়, সাধারণ মানুষের এটাই দাবি। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। লিজা। জি সুমন, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিভাগ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে 7 জেলায় বিরাজ করছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির। পাশাপাশি সিলেট ও ময়মনসিংহে হতে পারে বজ্র বৃষ্টি। তবে অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রচণ্ড গরমে চুয়াডাঙ্গায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গত কয়েকদিন ধরেই সেখানে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে। বেশ কয়েকদিন আগে যখন বৃষ্টিপাত হচ্ছিল তখন কিন্তু অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসছিল, কিন্তু তার আগে কিন্তু গোটা দেশে কম বেশি একটাই হিটওয়েভ কন্ডিশন ছিল, এবং বৃষ্টিপাত আবার উইথড্র করার পরে আবার কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে। রাজশাহী বিভাগ, যশোর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, নীলফামারী, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ এই এলাকার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই ধারাটি অব্যাহত থাকবে। দর্শক, এবার চুয়াডাঙ্গার আবহাওয়ার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গায় আজকের আবহাওয়া কেমন দেখছেন? টানা কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপদাহ। এই তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে। কারণ সকালবেলা যখন কাজ করতে মানুষ বের হয়ে কিছু 10টা 11টা বাজলে কিন্তু মানুষ কিন্তু কাজ না করেই বাড়িতে ফিরে যেতে বাধ্য হচ্ছে। আর যারা বাইরে থাকে তারা কিন্তু যখন দেখছে কোনো গাছের আশ্রয় পাচ্ছে, গাছের নিচে বসে তারা কিন্তু একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে, অথবা রাস্তার পাশে থাকা যে শরবতের দোকানগুলো আছে সেখানে শরবত খাচ্ছে। আজ সকালবেলা কিছুটা হলেও মেঘ থাকলেও কিন্তু গা থেকে কিন্তু অটোমেটিক ঘাম বের হচ্ছে প্রতিটা মানুষেরই, যার কারণে কিন্তু মানুষ কিন্তু বেশিক্ষণ রোদে থাকতে পারছে না। আর সাধারণত যদি কেউ বের হচ্ছে রাস্তায় তারা কিন্তু ছাতি ব্যবহার করছে। ছাতি ছাড়া কিন্তু রাস্তায় বের হলে প্রচন্ড রোদে গা ঘেমে যাচ্ছে এবং হলো বেশিক্ষণ দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছে। আর এদিকে চুয়াডাঙ্গার সদর হাসপাতালে আমরা যেটা জানতে পেরেছি, প্রতিদিনই ডায়রিয়া, হিট স্ট্রোক এবং হলো শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে কিন্তু রোগীরা আসছে এবং তারা হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। আর আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এই অবস্থা আরো কয়েকদিন থাকবে। আজ সকাল থেকে কিছুটা মেঘ দেখা উঠে দিলেও কিন্তু তাতেও কিন্তু রোদটা কমছে না, রোদের তাপটা কিন্তু অনেক বেশি। তাছাড়া প্রতিটা সময় কিন্তু যে তাপদাহটা আসছে তাহলে সেটা কিন্তু বাতাসে কিন্তু সেই জিনিসটা কখনোই হচ্ছে না, যা ঠান্ডা হচ্ছে না। আর যারা বাইরে কাজ করছে তারা কিন্তু বারবার করে যাচ্ছে রাস্তার পাশে শরবত খাচ্ছে এবং তরমুজকে তাদের শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করছে। আর আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিস আমাদেরকে জানিয়েছে যারা সকালবেলা ঘর থেকে বের হবে অবশ্যই 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা যেন সরাসরি রোদের তেজে না যায়, তাহলে কিন্তু তাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, এবার যাব রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান শ্যামল। শ্যামল, চুয়াডাঙ্গায় আবহাওয়ার খবর জানছিলাম, রাজশাহীর আজকের আবহাওয়া কেমন দেখছেন? খবর জানার পরই রাজশাহীর খবর জানতে চেয়েছেন। আমি আসলে কি বলবো যে সকাল থেকে সূর্যকে মেঘ রাশি যেভাবে ঘিরে রাখে, ঠিক ঘিরে রাখার পরে বেলা বাড়ার সাথে সাথে সূর্য যেমন একটা ক্ষিপ্রতা বা তার যে একটু দুষ্টু হাসি বা রাগ নিয়ে বের হয়ে আসা সূর্যের যে তীব্রতা, সেই তীব্রতাই কিন্তু আসলে আবহাওয়া অফিসের যে তাপ প্রবাহ মাপন যে যন্ত্রের ব্যারোমিটার, যে ব্যারোমিটারের পারদ কিন্তু সবসময় উপরের দিকে রাখছে রাজশাহীতে। আমি একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে রাজশাহীতে আপনার যে তাপপ্রবাহ কিংবা যে
দাবদাহ চলছে, সে দাবদাহর অবস্থান কিন্তু আসলে মৃদু দাবদাহ চলছে, এই মাঝারি দাবদাহ চলছে। মৃদুটার আমি যদি একটু বিশ্লেষণ করি তাহলে মৃদু দাবদাহ বলতে তারা আবহাওয়া অফিস আমাদেরকে যেটা বুঝিয়েছেন 36.0 এবং থেকে 37.9 পর্যন্ত, মাঝারি 48 থেকে 39.9 পর্যন্ত, এবং তীব্র যেটা দাবদাহ সেটা হচ্ছে 40 থেকে 41 অর্থাৎ 41.9 পর্যন্ত, এবং অতি তীব্র বলতে 42 তো রাজশাহীতে গত 120 ঘন্টার আবহাওয়া অফিস যে একটা অবস্থান আমাদেরকে জানিয়েছিলেন, সে 120 ঘন্টার তথ্য মোতাবেক আমরা এখন মাঝারি অর্থাৎ 39 রাজশাহীতে অবস্থান করছে। এই 39 কারণে রাজশাহীর যে অবস্থান, এইখানে খেটে খাওয়া মানুষ এবং যারা মজুরি, দিন মজুরি সহ এবং নিম্ন আয়ের মানুষ, এই নিম্ন আয়ের মানুষরা কিন্তু আসলে অত্যন্ত প্রচন্ড ভাবে তারা এই তীব্র তাপদাহের কারণে তারা যথেষ্ট পরিমাণে অস্বাভাবিক জীবনযাপন করছেন। তারা একটু ছায়ার জন্য আসলে কাজে থাকে ঠান্ডা পানি খাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এছাড়াও আমি একটা সিভিল সার্জেন্টের তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যতীত রাজশাহী উপজেলা পর্যায়ে যে মেডিকেল গুলো আছে, সেই উপজেলা পর্যায়ে মেডিকেল গুলোতে প্রতিদিন গড়ে 700 থেকে 750 রোগী এই প্রচন্ড গরমে যে তাপদাহের কারণে যে সমস্ত উপসর্গ, সেই সমস্ত উপসর্গ নিয়ে আসলে রোগীরা ভর্তি হচ্ছেন। এবং তাদের পরামর্শ যেটা, রাস্তার পাশে থাকা আইসক্রিম কিংবা যে বরফের যে মিশ্রণ পানি, সে পানি খেতে তারা কিন্তু আসলে নিষেধ করছেন। তো লিজা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শ্যামল আপনাকে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য এবং ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে খুলনা দিবস পালিত হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। আশুগঞ্জে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক আশুগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম পারভেজ সহ অনেকে। অবৈধভাবে মাটি কেটে নরসিংদীতে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদীর হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার আসামিদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। নাটোরের লালপুর পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। লালপুরের চর বিনোদপুরে একটি অবৈধ বালু উত্তোলনকারীদের আস্তানায় এই অভিযান চালানো হয়। চাঁদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নে কৃষকদের উদ্বুদ্ধ করতে কচুয়ায় নির্মিত আলোকচিত্র প্রদর্শনী করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। রাঙ্গামাটিতে দেশের আর্থসামাজিক ও বৈধ সংস্কৃতি বিকাশ করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বৈঠক ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন 84 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত 168 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। তবে নিহত এবং আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে, তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহত এবং আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 51,400 জন এবং 1,16,416 জনে। খেলার খবর। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। হাম্বানটোটায় বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হবে খেলা। চলতি বছরে এটি যুবা টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ, যেখানে লঙ্কানদের বিপক্ষে রয়েছে 6টি ম্যাচ। পুরো সিরিজটি হবে হাম্বানটোটায় অনুষ্ঠিত।
সিরিজে যুবা টাইগারদের নেতৃত্বে থাকছেন আজিজুল হক তামিম। এর আগে গত বছরের ডিসেম্বরে ভারতের মাটিতে ব্যাক টু ব্যাক যুব এশিয়া কাপ শিরোপা জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় 14টি ব্যাংকে মোট 250 কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত কম ঝুঁকিপূর্ণ আর বেশি মুনাফার জন্য এমন সিদ্ধান্ত নেয় বিসিবি। বেশি ইন্টারেস্ট ছাড়াও এমন সিদ্ধান্তে পৃষ্ঠপোষকতা সহ নানাভাবে লাভবান হবে ক্রিকেট বোর্ড। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ। তথ্যগত ভুল আর ভুলভাবে উপস্থাপন করে এমন তথ্য বিকৃতি কিছু গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই প্রথম আলো শিরোনাম করেছে, সীমান্তে গোলাগুলি, ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকরা। চুক্তি ভঙ্গের পর গাজায় 2000 মানুষ হত্যা। নিউ মোরিংয়ে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে? বাবার বিষয়ে স্বার্থের সংঘাতের শঙ্কা থেকে দুঃখ প্রকাশ করেছি। দৈনিক ইত্তেফাক, সন্ত্রাসের আশ্রয়দাতাকে ছাড় নয়, ভারত যুদ্ধের জন্য সৈন্যরা প্রস্তুত। পাকিস্তান, মস্কোতে গাড়ি বিস্ফোরণে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত। আমানতের সুরক্ষা শক্তিশালী করার সুপারিশ বিশ্ব ব্যাংকের। দৈনিক সমকাল, ঐকমত্য কমিশনে বৈঠক আজ, বিএনপির বিপরীত মেরুতে জামায়াত। অপরাধের সব সূচক বাড়ছে, ভারত পাকিস্তানের বিক্ষোভ, সীমান্তে গোলাগুলি। বাংলাদেশ প্রতিদিন, আবর্জনায় বিপর্যস্ত পরিবেশ, ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। গুলি ছুড়ল ভারত পাকিস্তান, কাশ্মীরে 2 জঙ্গির বাড়ি ধ্বংস, যুদ্ধের হুঁশিয়ারি পাক মন্ত্রীর। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, ভারত পাকিস্তানের চূড়ান্ত রণপ্রস্তুতি, সীমান্তে রাতভর গোলাগুলি। নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে জামায়াত। সুনির্দিষ্ট প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র এবং আইএমএফ। সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, সুপার নিউমারেসি প্রমোশন, সিভিল বিউরোক্রেসি বার্ডেন্ড উইথ টপ টায়ার পোস্ট। বাংলাদেশ IMF talks to continue. Government to set up land-based LNG terminal soon. দর্শক, এই ছিল সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের উন্মুক্ত খাল নালাগুলো যেন মৃত্যু ফাঁদ, সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, ঘটছে প্রাণহানি, উদ্বিগ্ন নগরবাসী। রোহিঙ্গা ক্যাম্পের দূষিত বর্জ্যে নষ্ট হচ্ছে কৃষি জমি, সমাধানে নেই কোনো উদ্যোগ, বারবার তাগাদা দিলেও মিলছে না সমাধান। আমদানি বন্ধের প্রভাবে চালের দাম বৃদ্ধির আশঙ্কা, দাম বেড়েছে নাজিরশাইল এবং মিনিকেটের, বাজারে বাড়তে শুরু করেছে মশলার দাম। এবং 7 জেলায় মৃদু এবং মাঝারি তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন, প্রচণ্ড গরমে চুয়াডাঙ্গায় জনজীবনের দুর্ভোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।